দেখুন, দুর্নীতি যেখানেই হোক সেটা অত্যন্ত নিন্দনীয়। ভারতবর্ষের বুকে যে নেট পরীক্ষা হলো এবং সেখানে যে দুর্নীতি হয়েছে সেটা আমরা সকলে নিন্দা করছি। কিন্তু বাংলায় যে দুর্নীতি হয়েছে, বাংলায় যে শিক্ষা দুর্নীতি হয়েছে, বাংলায় যে মেধা চুরি হয়েছে, বাংলায় যে শিক্ষামন্ত্রী জেল খাটছে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। আজকে বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল খাটছে, বাংলায় অপার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতে হলো। সেই জায়গায় আমার মনে হচ্ছে এই বাংলায় দুর্নীতির জনক সেটা কোনো না কোনোভাবে বাতাসের মতো, সংক্রামক রোগের মতো হয়তো ছড়িয়ে পড়েছে, কিন্তু সেটা খুবই শীঘ্র ধরা পড়েছে এবং সেটার জন্য পুনরায় পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে বা পুনরায় সে পরীক্ষাটা নেওয়া হবে। অর্থাৎ দুর্নীতি করে ডাক্তার হওয়া যাবে না, এটা প্রমাণিত হয়ে গেল। কিন্তু বাংলায় দুর্নীতি করে ভুয়ো শিক্ষকতা করছে, আবার সেই শিক্ষকরা, ভুয়ো শিক্ষকরা মাসের পর মাসের পর মাসের পর চাকরি করে যাচ্ছে, আবার তাদেরকে মাইনে পর্যন্ত দিচ্ছে। এরকম তো দুর্নীতি হয়নি। তাই আজকে শিক্ষার যে নেট পরীক্ষায় দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিটা ধরা পড়েছে এবং তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থাও হচ্ছে। কিন্তু বাংলার ক্ষেত্রে ব্যবস্থা তো অনেক দূরে থাক, হাইকোর্ট রায় দিলে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার, বেহার নির্লজ্জ সরকার, মানে চোরেদের সরকার, মেধা চুরির সরকার, তারা নির্লজ্জভাবে দোকান কাটা তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং যারা চুরি করে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে তাদের এখনো পর্যন্ত মাইনে গুনে যাচ্ছে। এর থেকে লজ্জার কিছু আছে? নিটের এক একটা প্রশ্নপত্র 30 থেকে 32 লক্ষ টাকায় বিক্রি হয়েছিল। বিস্ফোরক স্বীকারোক্তি প্রশ্নফাঁস মামলায় গ্রেফতার হওয়া মাস্টারমাইন্ড অমিত আনন্দের। বিহারের বাসিন্দা এই অমিত প্রশ্নফাঁস মামলায় বিহার পুলিশের হাতে গ্রেফতারও হয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছে যে অমিত পুলিশের কাছে নাকি স্বীকার করেছে পরীক্ষার একদিন আগে প্রশ্নপত্র তার হাতে আসে এবং সেই প্রশ্নপত্র তিনি বিক্রি করেন 30 থেকে 32 লক্ষ টাকায়। কি বলবেন? দেখুন, এককালে বিহার ছিল গুন্ডারাজের স্বর্গ, এককালে বিহারে চুরি ছিনতাইয়ের স্বর্গ। সেই বিহার আস্তে আস্তে উন্নতি হচ্ছে, কিন্তু বিহার আর বাংলাতে এমন কিছু দূরত্ব না। তাই বাংলার দুর্নীতির যে আঁকড়া, সেই আবহাওয়াটা ওখানে পৌঁছে গেছে। তাই সেখানে যে ধরা পড়েছে, সে আমরা চাইছি যে সে যে ধরা পড়েছে আগামী দিনে এই রকম কোনো ব্যক্তি যেন এই দুর্নীতি করতে সাহস না পায়, প্রশ্নপত্র বিক্রি করতে সাহস না পায়, তার কঠিনতম থেকে কঠিনতম আমরা শাস্তি দাবি করছি। কিন্তু যেটা অসুবিধা হয়ে গেল যে নিট কেলেঙ্কারিতে তৃণমূল তো একটু বাড়তি অক্সিজেন পেয়ে গেল, কারণ আপনারা এতদিন এসএসসি স্ক্যাম নিয়ে গলা ফাটিয়েছেন, এখন তো তৃণমূল আপনাদের ওপর সেই একই বিষয় নিয়ে আঙুল তুলতে পারে, আপনাদের গায়েও তো কালি লাগলো। দেখুন, নেট যে পরীক্ষাটা হয় ওটা একটা স্বয়ংসিদ্ধ অটোনোমাস বডি। সেই অটোনোমাস বডিতে কেন্দ্র সরকারের কোনো দায় থাকে না, ডাইরেক্টলি কোনো থাকে না, ইনডাইরেক্টলি হয়তো থাকে। কিন্তু রাজ্য সরকার, বাংলার রাজ্য সরকার ভুয়ো চাকরি যাদেরকে দিয়েছে সেটা আরও ওই ভুয়ো চাকরিদাতে চাকরি বাঁচানোর জন্য মন্ত্রিমণ্ডল, রাজ্য সরকারের মন্ত্রিমণ্ডল বৈঠক করে নিম্নলিখিতভাবে আবার চাকরি দেবার চেষ্টা করেছে। সুতরাং এখানে সরকার, মন্ত্রিমণ্ডল ডাইরেক্ট ইনভলভ,
কিন্তু ওখানে কিন্তু কেন্দ্র সরকার ডাইরেক্ট ইনভলভ না, সেটা একটা নেট স্বয়ংসিদ্ধ সংস্থা। কিন্তু এসএসসিকে মন্ত্রিমণ্ডল মিটিং করে, মন্ত্রিমণ্ডল পাস করে ভুয়ো চাকরিদাতাদেরকে আড়াল করার জন্য আবার ভুয়ো চাকরি দেবার যে প্রস্তাব, এটা কিন্তু মন্ত্রিমণ্ডল পাস করেছে। ওখানে কিন্তু কেন্দ্র সরকার কোনো মন্ত্রিমণ্ডল পাস করেনি। অর্থাৎ অক্সিজেন তো অনেক দূরে থাক, যে আইসিইউতে বসে শুয়ে আছে তাকে আবার কি অক্সিজেন দেবে? আইসিইউতে শুয়ে থাকা রুগীকে কি আবার অক্সিজেন দেয়? চোরের মায়ের বড় গলা না। বাংলাকে বঞ্চনা নিয়ে এবার বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ তিনি সরব হলেন। বঞ্চনা ইস্যুতে এবার তৃণমূলের সুর বিষ্ণুপুরের বিজেপি সাংসদের গলায়। শুধুমাত্র বিরোধীদের মতো কথা বলে টাকা আটকে রাখা ঠিক নয়, 100 দিন আবাসের টাকা আটকে রাখলেই হবে না, মানুষের কথাও ভাবতে হবে। 24 তারিখ প্রধানমন্ত্রীকে চিঠি দেব, আমি চাই এখানেও 100 দিনের কাজ চালু হোক, উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করতে রাজি আছি, মন্তব্য করছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। কি বলবেন? দেখুন, সৌমিত্র খাঁ ইনবর্ন বিজেপি না, ইনবর্ন আরএসএস না। সৌমিত্র খাঁ প্রথমে ছিল কংগ্রেসের এমএলএ, তারপরে হলো তৃণমূলের সাংসদ, তারপরে এলো বিজেপি, তারপরে হলো বিজেপির সাংসদ। আজকে সৌমিত্র খাঁ যতই বড়াই করে, যতই মন্ত্রিত্বের দাবি করুক, যতই সে হাম কিসি সে কম নেই, কারণ সৌমিত্র খাঁ এখনো পর্যন্ত আরএসএস এর ধাঁচা জানে না। সৌমিত্র খাঁ আজও পর্যন্ত ভারতীয় জনতা পার্টির যে রুলস রেগুলেশন ওকে এখনো শিখতে হবে। তাই ওর যদি কিছু বলার থাকতো, ও প্রকাশ্যভাবে মিডিয়ার সামনে না বলে, ওকে যে বলার প্ল্যাটফর্ম ছিল, কেন্দ্রীয় নেতৃত্ব হোক, রাজ্য নেতৃত্ব হোক, সেখানে বলা দরকার ছিল। কিন্তু ওর ডিএনএ যেহেতু কংগ্রেস, ডিএনএ যেহেতু তৃণমূল, তাই ও এই সমস্ত কথাগুলো ফোরকাস্টলি মিডিয়ার সামনে বলছে। কিন্তু এ ব্যাপারে আরএসএস এর নেতৃত্ব এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব, রাজ্য বিজেপি নেতৃত্ব এ ব্যাপারে ওয়াচ করছে। রাজ্য নেতৃত্বের প্রতি কিন্তু বেশ নরম গরমই সৌমিত্র খাঁ। রাজ্য নেতৃত্বের ওপর তার রাগও নেই, ভালোবাসাও নেই। কেন্দ্রীয় নেতৃত্ব এত সুযোগ দেওয়ার পরেও লক্ষ্যে পৌঁছতে পারছি না, তার মন্তব্য। এবং লক্ষ্যে না পৌঁছতে পারাটা রাজ্য নেতৃত্বের ব্যর্থতা, এটা স্বীকার করতেই হবে। ফের রাজ্য নেতৃত্বকে নিশানা করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। দেখুন, কোথায় কি বলেছে আমি জানি না। ওর কালকে একটা ইন্টারভিউতে দেখলাম যে ও নাকি দায়ী করেছে পার্টিকুলার চেয়ারকে, এবং সে রাজ্য নেতৃত্বের সাথে, ওজিএসের সাথে বসে এখন সুর নরম করতে শুরু করেছে। সুতরাং ভারতবর্ষের বুকে ক্যাডার বেসিস দল হচ্ছে বামফ্রন্ট, সিপিএম, আর ভারতীয় জনতা পার্টি এবং সংঘ পরিবার হচ্ছে শৃঙ্খলাপরায়ণ একটা ক্যাডার বেসিসে সংগঠন। সুতরাং এখানে তুমি ব্যক্তিগতভাবে কি করলে, কি বললে, সেটা কোনো যায় আসে না। কারণ এখানে যা কিছু হয় কালেকটিভ রেসপন্সিবিলিটির মাধ্যমে, অর্থাৎ যা কিছু হয় সমস্ত কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব একসাথে বসে সমবেতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই সেই সিদ্ধান্তের বাইরে যিনি মুখ খুলবেন তিনি বেশি দিন এই সংগঠনে টিকে থাকতে পারবে না। অনেক লম্বা চওড়া, অনেক দাদা এলো, অনেক দাদা গেল, কিন্তু দল হাতি রাস্তা দিয়ে হেঁটে যায়, কুত্তা ভুগতে থাকে। একাধিকবার সাংসদ হয়েছেন সৌমিত্র খাঁ, কিন্তু এবার তাকে কেন্দ্রীয় মন্ত্রী একবারের জন্য তাকে করা হয়নি, বরং মন্ত্রিত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। অনেকটা সেই দিকে ইঙ্গিত করে সৌমিত্র বলছেন যে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে, যোগাযোগ রাখছি, পদ কিভাবে ছিনিয়ে নিতে হয় আমি তা জানি,
সহজে কিছু পাওয়া যায় না, ছিনিয়ে নিতে হয়, চেয়ার কখনো স্থায়ী হয় না, কি বলবেন? না, একটা জায়গায় ওর সাথে আমি একমত যে পদ ছিনিয়ে নিতে হয়, কিন্তু পদ ছিনিয়ে নিতে গেলে যে দায়িত্ববান হতে হয়, যে শৃঙ্খলাপরায়ণ হতে হয়, সেই জায়গাটা আমার মনে হয় সৌমিত্র খাঁয়ের খামতি আছে। তাই এবারে কেন্দ্রীয় নেতৃত্ব সুকান্ত মজুমদার উত্তরবঙ্গ থেকে এবং শান্তনু ঠাকুরকে দক্ষিণবঙ্গ থেকে রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। কারণ সুকান্ত মজুমদারকে এই কারণে করানো হয়েছে, সুকান্ত মজুমদারকে প্রেসিডেন্ট পদ থেকে সরতে হবে, সেই সরার জন্য তাকে একটা দায়িত্ব সম্পূর্ণ জায়গায় দেওয়া হলো, মন্ত্রী পদ সম্মান হিসাবে। এবং শান্তনু ঠাকুর গতবারের মন্ত্রী ছিল, তার একটা এক্সপিরিয়েন্স ছিল, এবং মতুয়া সম্প্রদায়ের মানুষ ওর সাথে আছে, মতুয়া সম্প্রদায়ের মানুষ দুহাত তুলে ওকে আশীর্বাদ করেছে। তাই এক্সপিরিয়েন্স ম্যানকে ওখানে আবার মন্ত্রী করে হয়েছে। কিন্তু এখনো ভারতীয় জনতা পার্টির হাতে, কেন্দ্রীয় নেতৃত্বের হাতে এখনো 12টা পদ, মন্ত্রিত্ব পদ আছে। এনডিএ শরিক, তাদেরকে পদ দেওয়া হয়েছে। সুতরাং 2026 সাল আসার আগে এখনো বাংলা থেকে আমরা আশা করছি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ গাঙ্গুলি, তিনি একটা পদ পাবেন মন্ত্রিত্ব, এবং আরও কিছু মন্ত্রিত্ব পদ পাওয়া যাবে। কারণ আপনারা দেখেছেন 2019-এ প্রথমে 2টো রাষ্ট্রমন্ত্রী করেছিল, পরবর্তীকালে মন্ত্রী যখন সম্প্রসারণ করা হয় তখন আরও 2টো, অর্থাৎ 4টে করা হলো। এবারে এনডিএ শরিককে দিতে হয়েছে। সেই জায়গায় আজকে আবার আপনাকে বলে দিই, 2026-এর আগে, 2026-এ বাংলায় ইলেকশন, সেই বিধানসভা নির্বাচনের আগে মন্ত্রী সম্প্রসারণ করা হবে, এবং সেখানে বাংলা থেকে 12টা সাংসদের মধ্যে থেকে 2টো পেয়েছে, আরও 2টো পাবে।